মুখার্জি বাড়িতে পা দিয়ে জাগৃতিকে জব্দ করলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বারবার একটা কথাই ভাবতে থাকে গীতা, এবারে কি হবে? এটা তো অনেক বড়ই একটা সর্বনাশ হয়ে গেল। এর মধ্যেই গীতাকে সবাই মিলে ঘিরে ধরেছে আর বলে, গীতা তোর বিয়ে হয়ে গেছে? শেষ পর্যন্ত তুই বিয়ে করে নিলি? কাকে বিয়ে করলি? আমাদেরও কিছু বল। কিন্তু গীতা তো কিছুই বলতে পারে না, কি বলবে? কারণ সবটাই তো হিসাব মতো নকল। আর এই নকল যে বিয়েটা, সেটা নিয়ে কাউকে বোঝাতেও পারছে না। তার মধ্যেই পদ্ম জিজ্ঞেস করে, আরে ও দিদি, বলো, চুপ করে আছো কেন? তুমি কি তাকেই বিয়ে করেছো যে তোমাকে ফুল দিত, যে তোমাকে ভালোবাসার কথা বলতো? আরে চুপ করে আছো কেন, বলো। তখনই সবাই জিজ্ঞেস করাতেই স্বস্তিক এসে বলে, আমার সাথেই বিয়ে হয়েছে গীতার। আর স্বস্তিককে দেখার পরে পদ্ম বলে, স্বস্তিক দাদাবাবু, তোমার সাথে দিদির বিয়ে হয়েছে? সর্বনাশ! তাহলে এবার কি হবে? আমার সেই অপরাধীরা তো এবার ছাড়া পেয়ে যাবে। তুমি তো মুখার্জি বাড়ির বউ হয়ে গেছো। অগ্নিজিৎ মুখার্জির সাথে এবারে তুমি কি করে লড়বে? হ্যাঁ, কিছুতেই আমি মেনে নিতে পারছি না, এটা কিছুতেই না। আর তখনই বারবার করে বলতে থাকে, তুই একটু শান্ত হ, কেন এরকম করছিস? পদ্ম বলে, আমি আমি পারছি না, আমি কোনোভাবেই শান্ত হতে পারছি না। এত বড় একটা খবর আমি কি করে শান্ত হব বলো তো? তখনই স্বস্তিক বলে, পদ্ম, কিন্তু পদ্ম কোনো কথাই শুনতে চায় না, ঘরে চলে যায়। আর গীতা বলে, পদ্ম তুই যাস না, আমার কথাটা শোন। স্বস্তিক বলে, আসলে পদ্ম খুব ভয় পেয়ে গেছে। এরপর স্বস্তিককে নিয়ে বাড়িতে যারা রয়েছে তারাও বুঝতে পারে না যে স্বস্তিক কি বিয়ে করেছে, এটা কি সম্ভব? আর বাকি যারা রয়েছে তারা স্বস্তিককে মাথায় করে নিয়ে নাচতে শুরু করে দেয়। আর অন্যদিকে দেখা যায় যে গীতা তখন বলে, পদ্ম, পদ্ম তুই ব্যাগপত্র গোছাচ্ছিস কেন? তুই কোথায় যাবি? পদ্ম তখন বলে, আমি এখানে থেকেই বা আর কী করবো? আমার তো যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। এবার তো কৃপান দাদাবাবুরা ছাড়া পেয়ে যাবে। আমি বাঁচতে পারবো না, আমাকে এখান থেকে পালাতে হবে। তখনই গীতা বলে, তুই এখান থেকে কোথাও যাবি না, বুঝতে পেরেছিস? তোকে আমি কোথাও যেতে দেব না। কেন বুঝতে পারছিস না? তুই যদি এখান থেকে চলে যাস তাহলে ওই অপরাধীরা ছাড়া পেয়ে যাবে, আর সেটা আমি হতে দিতে পারি না। অপরাধীদের আমি কোনোভাবেই ছাড়তে দেব না। তোকে তোকে থাকতে হবে পদ্ম, আমি আছি তো। তুই কেন এত ভয় পাচ্ছিস? এরপরেই পদ্ম বলে, ভয় পাচ্ছি কারণ আছে। কারণ অগ্নিজিৎ মুখার্জি তোমাকে এখন কিছুতেই এই ওকালতি করতে দেবে না, আমি জানি। তখন গীতা বলে, তো সেটা মনে হয় আমি ওনার কথা শুনবো? তুই আমার কথাটা শোন পদ্ম। কিন্তু ওর মধ্যেই চলে এসেছে গণেশ আর বলে, কি হয়েছে গীতা? শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। যখনই গীতা সামনের দিকে ফেরে, গীতার স্মৃতিতে সিঁদুর আর হাতে শাঁখাপলা দেখার পর গণেশবাবুও বিশ্বাস করে নেয় যে গীতা বিয়ে করে নিয়েছে। গণেশবাবু বলে, কিরে, তুই কথা বলছিস না কেন? কাকে বিয়ে করেছিস? শুনলাম মুখার্জি বাড়ির বউ হয়েছিস তুই, সত্যি কি? আমি তোর বাবা হয়ে জানতে পারলাম না। গীতা চুপ করে থাকিস না, আমার প্রশ্নের উত্তরটা দে। আর তখনই বারবার করে গীতা বলে, বাবা তোমার সাথে আমার এই বিষয়ে অনেক কথা আছে, যেই কথাগুলো তোমাকে না বললেই নয়। তুমি মাকে ডাকো, তোমাকে আর মাকে দুজনকে একসাথেই আমি কথাগুলো বলবো। এই কথাগুলো বলার সময় এসে গেছে বাবা। কিন্তু তখনই গণেশবাবু বুঝতে পারে না কি বলবে আর কি শুনবে। আর তার মধ্যেই গীতা যখন সবটা বলতে যায় তখন দেখে যে প্রলয় চলে এসেছে, অর্থাৎ স্বস্তিকের কাকা। এরপর বলে, এ কি, আপনি এখানে? তখনই প্রলয় বলে, হ্যাঁ, তোমাকে নিতে এসেছি গীতা। তুমি হলে এখন মুখার্জি বাড়ির বউ, তোমাকে কি আর এই বাড়িতে ফেলে রাখা যায় বলো? প্লিজ প্লিজ তুমি চলো, আমাদের বাড়িতে ফিরে চলো। অন্যদিকে ভজন বলছে, কেন বুঝতে পারছেন না ম্যাডাম? অ্যাডভোকেট গাঙ্গুলিকে এই বাড়ির বউ করে নিয়ে আসতেই হবে। অ্যাডভোকেট গাঙ্গুলি কেসটা লড়তে পারে, মুখার্জি বাড়ির বউ তো আর পারে না। কথাটা শোনার পরেই তখনই জাগৃতি বলে, সব তুমি কি বলছো ভজন? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? ভজন তখন বলে, না, আমার মাথা খারাপ হয়নি, আমি স্যারকে বাঁচাতে চাইছি। আর আপনারা চান না স্যারকে বাঁচাতে? যদি চান যে স্যারকে আমি বাঁচাই তাহলে প্লিজ আমাকে কোঅপারেট করুন, না হলে কিন্তু আমি কিছু করতে পারবো না। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? আর তখনই ভজনের কথা শুনে মনে মনে ভাবতে থাকে, কি বলছে, আমার তো মাথাতেই ঢুকছে না। কাকিমণি বলে, তুমি আমাদেরকে খুলে বলো। ভজন বলে, অ্যাডভোকেট গাঙ্গুলিকে যদি এই বাড়ির বউ করে রাখা যায় তাহলে দুটো কাজই ভালো হবে। কিন্তু কিরণকান্তিকে নিয়ে ভয় পেতে শুরু করে জাগৃতি, আর বলে, ওই কিরণকান্তি, ও কি আমাদের ছেড়ে দেবে ভেবেছো? না 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 না, এটা হতে পারে না ভজন। ভজন বলে, একবার বিশ্বাস করে দেখুন, আপনি নিজে নিজে অ্যাডভোকেট গাঙ্গুলিকে এখানে নিয়ে আসুন, আমি বাকিটা সামলে নেব। অগ্নিজিৎ মুখার্জিকেও রাজি করানোর দায়িত্ব আমার, শুধু আপনি আমাকে একটু সাহায্য করুন, তাহলেই হবে। আর তারপরেই তখনই জাগৃতি বলে, ঠিক আছে,
তুমি যেমনটা বলছো তেমনটাই করব। এর মধ্যেই প্রলয় বলে, প্লিজ গীতা, তুমি ওই বাড়িতে ফিরে চলো, ওইটাই হলো তোমার আজকে থেকে নিজের বাড়ি। মেয়েদের বিয়ের পরে স্বামীর ঘরই হয় নিজের ঘর, বুঝতে পারছো না সেটা? চলো, ফিরে চলো। কিন্তু কোনোভাবেই গীতা ফেরত যেতে চায় না, আর বলে, না না, আমার বাবা মার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে, যেই কথাগুলো না বললেই নয়। মেহেক তখন বলে, কিসের ব্যক্তিগত কথা? তুমি ফিরে চলো। কেন বুঝতে পারছো না? বাড়িটা তোমার জন্য অপেক্ষা করছে, ওই বাড়িতে অনেকেই আছে যারা চায় তুমি ওই বাড়িতে যাও, প্লিজ চলো। কিন্তু গীতা তো তার বাবাকে আসল কথাটা বলেই উঠতে পারেনি যে এই বিয়েটাই হচ্ছে পুরো নকল বিয়ে। এর মধ্যেই ফোন করেছে গণেশকে জাগৃতি, আর বলে, আমি মিসেস মুখার্জি বলছি, আপনার মেয়ে গীতা, গীতার সাথে আমার ছেলে স্বস্তিকের বিয়েটা হয়ে গেছে, গীতাকে বলুন এই বাড়িতে আসতে। আর তখনই পাশ থেকে কাকিমা বলে, বলো, প্রলয় তো আনতে গেছে, ওকে ওর সাথে পাঠিয়ে দিতে। এরপর জাগৃতি বলে, আমার দেওর প্রলয়জিৎ, ও তো গেছে আনতে, প্লিজ ওর সাথে পাঠিয়ে দিন আপনার মেয়েকে। ও এখন এই বাড়ির বউ, আর এই বাড়ির বউ যদি বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকে তাহলে এই বাড়ির অকল্যাণ হবে, আর সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? তখনই গণেশ বলে, তাহলে আপনি কি চাইছেন, গীতা আপনার বাড়িতে যাক? তখন জাগৃতি বলে, একদমই তাই, আমি বরণডালা নিয়ে অপেক্ষা করছি, গীতাকে প্লিজ পাঠিয়ে দেন। আর এই কথাটা শোনার পর একটু অবাক লাগে। গীতা বলে, আমি কোথাও যাব না। গণেশ তখন বলে, যেতে তো তোকে হবেই মা, ওই বাড়িতে তোর জন্য বরণডালা হাতে নিয়ে অপেক্ষা করে রয়েছে তোর শাশুড়ি মা জাগৃতি মুখার্জি। শুনে তো গীতা আকাশ থেকে পড়ে, আর প্রলয় তখন বলে, দেখেছো তো, সবাই অপেক্ষা করছে, প্লিজ চলো গীতা, তোমার ওই বাড়িতে যাওয়াটা খুবই দরকার। এর মধ্যে গীতার কাছে ফোন এসেছে, আর লেখা রয়েছে জামাইবাবু মানে সাত্বিক ফোন করেছে। আর তখনই সাইডে চলে গিয়ে গীতা ফোনটা রিসিভ করে বলে, কি ব্যাপার, আপনি আপনি ফোন করেছেন কেন? সাত্বিক বলে, ফোন না করে কি আর উপায় আছে? তা গীতা, কখন আসছো তুমি এই বাড়িতে? আমার ছোটকারা গেছে তো তোমাদের ফিরিয়ে আনতে, তোমাকে আর স্বস্তিককে। চলে এসো। একটা কথা বলো তো, স্বস্তিক কি সত্যি তোমার সিঁথিতে সিঁদুর দিয়েছে? কথাটা শোনার পরেই চমকে যায় গীতা, আর বলে, হ্যাঁ। না মানে, আপনি কি বলতে চাইছেন? এরপরেই সাত্বিক বলে, এটাই যে তোমাদের বিয়েটা কি আসলেও হয়েছে? তখন গীতা বলে মনে মনে, কি বলবো আমি এখন, কি বলবো? সত্যিটা বললেও ফেঁসে যাব, মিথ্যেটা বললেও ফেঁসে যাব। আমি তো সত্যিটাই বলতে চেয়েছি, তাহলে আটকে যাচ্ছে কেন এইভাবে? কি করব আমি এখন? আমি শেষ পর্যন্ত মুখার্জি বাড়িতে যাব? কি করে সম্ভব এটা? যেই অগ্নিজিৎ মুখার্জিকে আমি এতদিন ধরে আমার রাগের জন্য দোষারোপ করেছি, সব কিছুতেই অগ্নিজিৎ মুখার্জির হাত রয়েছে বলে মেনেছি, এখন এসব করে কি করব আমি? এখন অগ্নিজিৎ মুখার্জিকে শাস্তি কি করে দেব? না না, আমাকে কিছু একটা ভাবতেই হবে। প্রলয় তখন বলে, গীতা, গীতা, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, চলো। আর অন্যদিকে জাগৃতি বলে, ভজন, ভজন, ওদের কাছে আমি নিচু হয়ে গেলাম, ওদের কাছে আমি ছোট হয়ে গেলাম, ওদেরকে আমি এইভাবে রিকোয়েস্ট করলাম। ভজন, ভজন বলে, ধরে নিন না, এটা একটা ওকালতির চাল, আর এই চালটা দিয়ে আপনি ভালোই করেছেন। অগ্নিজিৎ মুখার্জি পরের দানে জিতবেই জিতবে, লাস্ট দান কিস্তিমাতে শেষ হবে, আর অ্যাডভোকেট গাঙ্গুলিকে আমরা হারান হারিয়ে কৃপানকে উদ্ধার করব, আর তারপর অ্যাডভোকেট গাঙ্গুলিকে বার করে দিয়ে কাব্যকেই বাড়ির বউ করে নিয়ে আসবো, এটাই হচ্ছে আমার প্ল্যান। কিন্তু গীতা বাড়িতে ঢুকে জাগৃতিকে জব্দ করছে, আর অগ্নিজিৎ মুখার্জি তো আছেই।